আসুন আজ আমরা তমলুকের গভীরে ডুব দিই। আমরা দেখব কিভাবে তথ্য বা ডেটাকে কাজে লাগিয়ে মানুষের জন্য শাসনের একটা ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করা যায়। বুঝতে চেষ্টা করব এটা আসলে শুধু সংখ্যার খেলা নয়, এটা একটা অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা আর ভবিষ্যতের প্রশ্ন। দেখুন এই সংখ্যাটা ৭৯৩। শুধু এই একটা সংখ্যাই কিন্তু পুরো গল্পটা বলে দেয়। গত বিধানসভা নির্বাচনে তমলুকের ভাগ্য নির্ধারিত হয়েছিল ঠিক এই কটা ভোটের ব্যবধানে। একবার ভেবে দেখুন তো এর আসল মানেটা কি। এর মানে হলো এখানকার প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের সমস্যাই এখানে নির্ণায়ক। এই যে একটা এত সূক্ষ্ম ব্যবধান, এটাই হবে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তো আমাদের এই বিশ্লেষণটা কিভাবে এগোবে চলুন দেখে নিই। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব তমলুকের মাঠের বাস্তবতাকে। তারপর দেখব কেন এখানে নির্বাচনটা এতটা হাড্ডাহাড্ডি হয়। এরপর আমরা অবহেলার কারণগুলো খুঁজে বের করব, আর তার ভিত্তিতে জয়ের জন্য একটা ৪ দফা কৌশলের কথা বলবো। আর সবশেষে দেখব শাসনের একটা সুস্পষ্ট পরিকল্পনা আর কি করে সেই ম্যান্ডেটকে সুরক্ষিত করা যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম ধাপ, তমলুকের আসল পরিস্থিতিটা কি? দেখুন, যে কোনো রাজনীতির শেকড় তো থাকে মাটিতেই, তাই না? তাই সবার আগে এখানকার মানুষ আর তাদের সমস্যাগুলো বোঝাটা সবচেয়ে জরুরি। তমলুকের সমাজ কিন্তু বেশ বৈচিত্র্যময়। এখানে একদিকে যেমন সংখ্যাগরিষ্ঠ মাহিষ্য সম্প্রদায় রয়েছেন, তেমনি সাঁওতাল, বাউরি বা বাগদির মতো দলিত গোষ্ঠীর মানুষও আছেন। সঙ্গে রয়েছে একটা উল্লেখযোগ্য মুসলিম সংখ্যালঘু আবাদি। মহিলা ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক। আর হ্যাঁ, এখানকার ভবিষ্যৎ নির্ধারণে তরুণ আর সেইসব পরিযায়ী শ্রমিকদের একটা বড় ভূমিকা আছে, যারা পেটের টানে খালিজ বা কেরালায় কাজ করতে যান। তো ভোটারদের মূল সমস্যাগুলো কি কি, যা নিয়ে তারা রোজ লড়াই করছেন? দেখুন, কৃষকরা বন্যার সাথে লড়ছেন, ধানে ঠিকঠাক দাম পাচ্ছেন না, গ্রামে যথেষ্ট কাজ নেই, তাই যুবকরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন। রাস্তাঘাট বলুন বা স্বাস্থ্য পরিষেবা, দুটোরই অবস্থা খারাপ। তার উপর চাল, তেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো আকাশ ছোঁয়া। আর এই সব কিছুর ওপরে আছে সরকারি প্রকল্পের ডিলেমি, আর হ্যাঁ, স্থানীয় স্তরের দুর্নীতি। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ২০২১-এর সেই রুদ্ধশ্বাস নির্বাচন। ফলটা কেন এত অল্প ব্যবধানে ঠিক হল? আসলে এই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে মানুষের পরিবর্তনের একটা তীব্র ইচ্ছা। আবারও দেখুন এই সংখ্যাটা 793। এই ব্যবধানটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে তমলুকে কোনো রাজনৈতিক দলে কিন্তু স্বস্তিতে থাকতে পারে না। এখানে যে কোনো ছোট ইস্যুই হারের কারণ হতে পারে, আবার জয়ের চাবিকাঠিও হয়ে উঠতে পারে। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। ২০১৬ সালে সিপিআইএম জিতেছিল মাত্র ৫২০ ভোটের ব্যবধানে, আর ২০২১-এ টিএমসি জিতল ৭৯৩ ভোটে। মানে দুটো নির্বাচনেই জয়ের মার্জিন ১%-এরও কম। কিন্তু আসল যে পরিবর্তনটা, সেটা হলো প্রতিপক্ষের জায়গায়। যেখানে ২০১৬-তে রানার আপ ছিল টিএমসি, সেখানে ২০২১-এ প্রায় জিতেই গিয়েছিল বিজেপি। এই গ্রাফটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। টিএমসির ভোট শেয়ার দেখুন, প্রায় ৪৫% আশেপাশে স্থিতিশীল। কিন্তু বিজেপির ভোট, সেটা ৬.৭% থেকে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৫%। প্রশ্ন হল, এই বিপুল ভোটটা এলো কোথা থেকে? উত্তরটা বেশ সোজা। মূলত বামেদের যে ভোট ব্যাংকটা ক্ষয় হচ্ছিল, সেটাই প্রায় সরাসরি বিজেপির দিকে চলে গেছে। এবার আমরা তৃতীয় ধাপে যাব, অবহেলার চিত্র। এই যে রাজনৈতিক অস্থিরতা, এর মূলে কিন্তু রয়েছে বহুদিনের বঞ্চনা আর জমে থাকা অসন্তোষ। আসুন সেই কারণগুলো একটু গভীরে গিয়ে দেখে। তমলুকের প্রতি এই বঞ্চনার ছবিটা সবচেয়ে ভালো বোঝা যায় যখন আমরা এর তুলনা করি পাশেরই হলদিয়া বা নন্দীগ্রামের সাথে। ভাবুন, একদিকে বড় বন্দর, শিল্প, বড় বড় প্রকল্প, আর অন্যদিকে তমলুকে কি? ভাঙাচোরা রাস্তা, দুর্বল নদী বাঁধ, নতুন যোগাযোগের অভাব। এই যে একটা বিরাট উন্নয়নের ফারাক, এটাই মানুষের মনে গভীর হতাশা তৈরি করেছে। যদি আমরা বর্তমান বিধায়কের কাজের একটা রিপোর্ট কার্ড দেখি, তাহলে কি দেখতে পাই? পরিকাঠামোর ক্ষেত্রে স্কোর ১০-এর মধ্যে মাত্র ৩, মানুষের বিশ্বাস বা আস্থার ক্ষেত্রে ৪, আর সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ৫। এই সংখ্যাগুলোই তো বলে দিচ্ছে যে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তাহলে এই যে সমস্যাগুলো, এর আসল কারণটা কোথায়? প্রথমত, নতুন শিল্প নেই,
তাই যুবকদের হাতে কাজও নেই। দ্বিতীয়ত, রাজ্য স্তরে যে দুর্নীতির অভিযোগগুলো উঠছে তার ফলে স্থানীয় মানুষের মনে একটা অবিশ্বাস জন্মেছে। তৃতীয়ত, অনুপ্রবেশের একটা ভয় কাজ করছে, আর বিরোধী পক্ষ সেটাকে কাজে লাগাচ্ছে। আর সবশেষে নির্বাচন পরবর্তী হিংসার যে ভয়, সেটা মানুষের নিরাপত্তার বোধকে একদম নাড়িয়ে দিয়েছে। আর এখানেই আমাদের সংবিধানের মূল নীতির কথা মনে রাখতে হবে। প্রতিটি নাগরিকের মর্যাদা এবং সম্মান রক্ষা করা যেমন জরুরি, তেমনই জরুরি হল দায়িত্বের সাথে নিজের মতামত প্রকাশ করা। ভয় বা সন্দেহের আবহে সুস্থ গণতন্ত্র চলতে পারে না। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল। এবার চতুর্থ পর্ব, অর্থাৎ সমাধানের পথ। সমস্যা তো আমরা চিহ্নিত করলাম, এবার দরকার সমাধানের। এখানে জয়ের জন্য এমন একটা শক্তিশালী বার্তা দরকার যা এখানকার মানুষের সংস্কৃতি আর বিশ্বাসের সঙ্গে একেবারে মিশে যাবে। প্রথম স্তম্ভটা হল শিবের মতো, বিনাশের শক্তি। কিসের বিনাশ? দুর্নীতি আর অরাজকতার। বার্তাটা খুব পরিষ্কার। এই ব্যবস্থার মধ্যে যা কিছু অন্যায়, যা কিছু হিংসা, তার অবসান ঘটাতে হবে। দ্বিতীয় স্তম্ভ হল বিষ্ণুর মতো, সংরক্ষণের শক্তি, অর্থাৎ সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, মানুষের সাংস্কৃতিক গর্ব আর ঐতিহ্যকে রক্ষা করা। কিন্তু শুধু বিনাশ আর রক্ষা করলেই তো চলবে না। তৃতীয় স্তম্ভ হল ব্রহ্মার মতো, সৃষ্টির শক্তি। মানে নতুন চাকরি তৈরি করতে হবে, নতুন শিল্প আনতে হবে, আধুনিক পরিকাঠামো গড়তে হবে। আর চতুর্থ এবং শেষ স্তম্ভটা হল দুর্গার মতো, শক্তির আরাধনা। অর্থাৎ সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের সুরক্ষা দেওয়া, তাদের ক্ষমতায়ন, বিশেষ করে নারীদের সুরক্ষা আর প্রান্তিক মানুষদের অধিকার রক্ষা করা। এবার আসা যাক পঞ্চম পর্বে, শাসনের একটা স্পষ্ট রূপরেখা। শুধু কথায় তো আর পেট ভরে না, তাই না? এবার প্রতিশ্রুতিগুলোকে আসল প্রকল্পে পরিণত করার সময়। এখানে আমরা এমন কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা বলবো যা সত্যি সত্যি তমলুকের চেহারাটা বদলে দিতে পারে। প্রথমে ধরা যাক ৫০ কোটি টাকা। এই টাকাটা বিনিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে। এর লক্ষ্যটা কি? প্রায় ২০,০০০ একর চাষের জমিকে বন্যার হাত থেকে বাঁচানো, আর তার ফলে কৃষকদের আয়কে সুরক্ষিত করা। এরপর আসছে ১০০ কোটি টাকা। এই বিপুল অঙ্কের বিনিয়োগে তৈরি হবে তমলুক টেক অ্যান্ড অ্যাগ্রো পার্ক। এর ফলে প্রায় ৫,০০০ সরাসরি নতুন চাকরির সুযোগ তৈরি হবে, আর এটা হলে এলাকার যুবকদের আর কাজের জন্য বাইরে যেতে হবে না। আর তারপর ৭৫ কোটি টাকা। এই টাকা দিয়ে তৈরি হবে দীঘা তমলুক সংযোগকারী সড়ক। এটা কিন্তু শুধু একটা রাস্তা নয়, এটা গোটা জেলার অর্থনীতিকে একটা নতুন গতি দেবে। আর এবার আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে, ম্যান্ডেট সুরক্ষিত করা। এতক্ষণ তো আমরা কৌশলের কথা বললাম, এবার সেটাকে বাস্তবে রূপ দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করার পালা। আর বিশ্বাস অর্জনের এই পথে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি একটা বড় বিষয়। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের তার ব্যক্তিগত তথ্যের ওপর অধিকার আছে। সম্মতি ছাড়া সেই তথ্য ব্যবহার করা যায় না। এটা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটা মানুষের প্রতি সম্মানেরও একটা প্রকাশ। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে ম্যান্ডেট বা জনমত, এটা আসলে কিভাবে অর্জন করা হয়? এটা কি শুধু কিছু প্রতিশ্রুতি দিয়ে জিতে নেওয়া যায়, নাকি শাসনের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে কাজ করে অর্জন করতে হয়? মনে রাখতে হবে, ম্যান্ডেট মানে শুধু একটা নির্বাচনের জয় নয়, ম্যান্ডেট হল একটা বিশ্বাস। আর এই বিশ্বাস অর্জন করতে হলে একটা ৩০ দিনের সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান দরকার। একদিকে যেমন গুরুত্বপূর্ণ বুথগুলোকে সামলাতে হবে, তেমনি মানুষের অভিযোগ মন দিয়ে শুনতে হবে, আর একেবারে সঠিক সময়ে সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পরিশেষে একটা কথা মনে রাখতে হবে, ম্যান্ডেট মানে শুধু একটা নির্বাচন জেতা নয়, এটা হলো মানুষের বিশ্বাস অর্জন করে একটা নতুন ভবিষ্যৎ গড়ার গুরুদায়িত্ব। তমলুকের মানুষের প্রয়োজন এমন এক শাসন যা তাদের জীবনযাত্রার মানকে সত্যি উন্নত করতে পারে। আর সঠিক পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে সেই পরিবর্তন আনা সম্ভব। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-420-41602. Purpose beyond politics.